প্লাস্টিক সার্জারির দায়িত্ব শুধুমাত্র কি অপারেশন করা নাকি তার থেকে বেশি কিছু? সাধারণত অপারেশন থিয়েটারে একজন সার্জনের কিন্তু মূল দায়িত্বই থাকে তার রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সাথে বাস্তবসম্মত প্রত্যাশাগুলোকে পূরণ করা। আজ আমরা ব্রেস্ট সার্জারির আধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক্স ডিজিটাল ক্লিনিক টিভিতে তো এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর রায়হানা আওয়াল সুবি, প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক প্লাস্টিক সার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অফ ইউনাইটেড কেয়ারস অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টার। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেস্ট সার্জারি আধুনিক চিকিৎসা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। ম্যাম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ইউনাইটেড কেয়ারস অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টারের বিশেষত্বটা আসলে কি? এটার বিশেষত্ব হচ্ছে যে একই ছাদের নিচে আমাদের এই যে প্লাস্টিক সার্জারি একটা বড় স্পেকট্রাম ইনক্লুডিং এস্থেটিক সার্জারি, এই পুরো সেবাটা আমরা যেন আমাদের কাছে যারা আসছেন আমাদের সাহায্য নেবার জন্য তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। ম্যাম, সাধারণত প্লাস্টিক সার্জারি নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে। আমরা সবসময় মনে করি যে প্লাস্টিক সার্জারি মানে হচ্ছে যে আমাদের বাহ্যিক কোনো পরিবর্তনের জন্য অথবা সৌন্দর্য পরিবর্তন, কিন্তু আমরা কিন্তু যতটুকু বুঝতে পারি আপনাদের কাছ থেকে যে একটা মানুষের আত্মবিশ্বাস কিন্তু ফিরে আসে সেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে, বিশেষ করে রিকনস্ট্রাকটিভ যে সার্জারিগুলো রয়েছে। আপনি তো ব্রেস্টের বিভিন্ন রিকনস্ট্রাকটিভ সার্জারি করে থাকেন, সেই সম্পর্কে একটু জানবো। আপনি ঠিকই বলেছেন, প্লাস্টিক সার্জারি সম্পর্কে যে ধারণাটি সাধারণ মানুষ এতদিন পোষণ করেছে, আসলে প্লাস্টিক সার্জারি ব্যাপ্তি অনেক অনেক বড়। এটার যেমন একটা এস্থেটিক অংশ আছে, একটি রিকনস্ট্রাকটিভ অংশ আছে, এবং ওভারঅল বলতে পারি যে একজন মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবার জন্য যে প্রক্রিয়াটি, সেই মানুষটি যদি কোনো কারণে অসুস্থ, ডিজিজড, অথবা কোনো কারণে কোনো ধরনের ডিফর্মিটি হয়েছে, অথবা কোনো কারণে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কারণে, যেমন বার্ন একটা অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে সে কোনো অঙ্গ হানি হয়েছে অথবা অঙ্গের কোনো ক্ষতি হয়েছে, এই সমস্ত কারণে একজন মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, তখন অ্যাজ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন আমরা তাদেরকে অনেকভাবেই সাহায্য করতে পারি তার এই যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং সেই জন্য এই যে বড় একটা স্পেকট্রাম, এবং আমরা সমস্ত রিকনস্ট্রাকশনের সাথে কিন্তু এইস্থেটিক্স জড়িয়ে থাকে। আমরা যখন ফেরত আনি তখন ফর্ম ফেরত আনি, ফাংশন ফেরত আনি। সেই হিসেবে বলতে হবে যে হ্যাঁ, আমরা রোগীর একটা সার্বিক বা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে গিয়েই আমরা তাকে চিকিৎসা করার চেষ্টা করি। আচ্ছা, যেমনটা আপনি খুব চমৎকার করে বলেন যে হলিস্টিক অ্যাপ্রোচটা আপনারা মেনটেন করার চেষ্টা করেন। এখানে কিন্তু রোগীদের তরফ থেকে কিন্তু তাদের কিছু প্রত্যাশা থাকে, যেমনটি শুরুতেই বলছিলাম যে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা একজন সার্জন হিসেবে, রোগীর সেফটিকে নিশ্চিত করা এবং একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া। তো ওভারঅল আপনারা আসলে কীভাবে বিষয়টাকে আপনারা সার্জারির আগে সিদ্ধান্ত নিয়ে থাকেন, যে আপনাদের প্রত্যাশা কী, রোগীকে আপনারা কী ধরনের বাস্তবসম্মত একটা ফিডব্যাক দিতে পারবেন? প্রত্যাশার অংশটুকু যদি বলি, তাহলে প্রত্যাশার অংশটুকু কিন্তু এস্থেটিক সার্জারিতে অনেক বেশি। যিনি আমাদের কাছে যে কোনো ধরনের ক্ষত, যে কোনো ধরনের ডিফর্মিটি বা যেগুলি নিয়ে আসেন, উনি আশা করেন যে ওনার পূর্বের যে অবস্থা ছিল, অথবা উনি যদি জন্মগত কোনো ত্রুটি নিয়ে আসেন, তাহলে অন্য মানুষগুলো যেরকম তাদের যেই অবয়বটা আছে ঠিক এই একইভাবে একই জিনিসটা পেতে চান। এখানে আমরা বলবো যে দ্যাট ইজ অ্যান আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। আমরা কখনোই একেবারে সম্পূর্ণ স্বাভাবিক করতে পারবো না। সেটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং ওনার দান। আমরা যেটা পারি সেটা হচ্ছে যতখানি সম্ভব স্বাভাবিকের কাছাকাছি। এবং আমরা যখন এস্থেটিক সার্জারিকে ডিফাইন করি, তখন আমরা বলি যে এটা হচ্ছে সামথিং মোর দ্যান নর্মাল। এটাই হচ্ছে সুপার নর্মাল, যে উনি চেয়েছেন ওনার নাকটা একটু বোঁচা, নাকটা একটু খাড়া করতে চান। ওনার নাক কিন্তু আছে এবং সুন্দরী, আমাদের কাছে হয়তো সুন্দরী লাগছে, কিন্তু ওনার কাছে কোনো না কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং উনি একটু সুপার নর্মালে যেতে চান। এই ধরনের অনেক ধরনের এক্সপেকটেশন থাকে। আমরা আমাদের সীমাটা বুঝি, আমরা চেষ্টা করি উনি যতখানি চেয়েছেন তার কাছাকাছি পৌঁছতে,
একেবারে শতভাগ সম্ভব না। আমরা যতটুকু জানি যে ইউনাইটেড কেয়ারসে যে কোনো রোগীদের ক্ষেত্রে সার্জারি করার পূর্বে আপনারা তিনজন মিলে কিন্তু সেই পেশেন্টকে কাউন্সিলিং করে থাকেন। এই বিষয়টি একটু জানবো যে এটি একটু ভিন্ন অন্যান্য হসপিটালের তুলনায়, যেখানে একই আমব্রেলার নিচে কিন্তু তিনজন কনসালটেন্ট অর্থাৎ তিনজন সার্জনকে কিন্তু রোগী পাচ্ছেন, তিনজনের কাউন্সিলিংকে কিন্তু তিনি পাচ্ছেন তাদের কাছ থেকে। আপনি খুব চমৎকারভাবে কথাটা বললেন। আসলেই আমরা তিনজন সিনিয়র প্লাস্টিক সার্জন আমরা কিন্তু অনেক বছর ধরে একসাথে কাজ করে এসেছি। আমরা একে অপরের ফিল্ডগুলো জানি, কে কীভাবে কোন ফিল্ডে ভালো কাজ করেছেন তাও জানি। যখন একটা পেশেন্ট আমাদের সামনে আসে তখন কিন্তু সে একেবারেই যে একটা ফিল্ড দিয়ে সমাধানটা হয় তা কিন্তু না। হ্যাঁ, অনেকগুলো ফিল্ডকে একসাথে কোঅর্ডিনেট করতে হয়। তো আমরা যেহেতু অনেক দিন ধরে টিউনিংয়ে আমাদের একটা মিল আছে, আমরা যখন রুগীটাকে কাউন্সেলিং করি তখন এক একজন এক একটা অ্যাসপেক্ট থেকে তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনাকে কতখানি অফার করা যাবে, আমাদের লিমিটেশনটা কোথায়, কী ধরনের সমস্যা হতে পারে এবং পরবর্তীতে কিভাবে তিনি ফলো আপে আসবেন, কিভাবে বাকি অংশটুকু আমরা সমাধান করব। পুরো জিনিসটা আমরা তিনজনে মিলে নিজের আগে ডিসকাশন করে নিই, অতঃপর আমরা পেশেন্টের সাথে কথা বলি। তারপরে তো আমরা বলতে পারি যে ইউনাইটেড কেয়ারসে যে সমস্ত রোগীরা আসেন সার্জারি করার জন্য, এই যে আপনি খুব চমৎকার করে বললেন যে একটা ইউনাইটেড হয়ে অর্থাৎ ইউনিটি নিয়েই কিন্তু আপনারা রোগীদেরকে সেই সার্ভিসটুকু দিয়ে থাকেন। আমরা এখন সরাসরি মূল আলোচনায় চলে যাব। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সার হবার সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে যখন কোনো নারী বুঝতে পারবেন যে তার ব্রেস্টে কোনো ধরনের একটা লাম তিনি অনুভব করছেন, সেটার আসলে লক্ষণগুলো কী কী থাকতে পারে বা কীভাবে তিনি নিজেই ডায়াগনোসিস করতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার দিনে দিনে বেড়ে যাচ্ছে সেটাও ঠিক। আবার এটাও বলবো যে আগে অনেক কেস আনডায়াগনোজ থাকতো। এখন যেহেতু সচেতনতা বেড়েছে, এই কারণে অনেক অনেক নারী কিন্তু অনেক আর্লি স্টেজেও আমাদের কাছে চলে আসছেন এবং ডাক্তারের সহযোগিতা নেওয়ার ব্যাপারটাও কিন্তু সচেতনতার সাথে সাথে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তারপরে বলবো যে খুব আর্লি হলেও ব্রেস্ট ক্যান্সার সাধারণত একটা চাকা বা পিণ্ড নিয়ে আসে, এটাই সবচেয়ে কমন। এছাড়া আরও অনেক অনেক ধরনের সমস্যা আছে। একটু অ্যাডভান্স করলে স্কিনে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে, নিপল বা বোটাটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে, কখনো কখনো নিপল ডিসচার্জ নিয়ে আসে, কখনো একটু বেশি অ্যাডভান্স কেস হলে কখনো ক্ষত নিয়েও আসতে পারে। ইভেন ব্রেস্ট ক্যান্সার যখন বগলে ছড়ায় তখন একটা শুধু বগলের একটা ফোলা নিয়ে তা নিয়েও কিন্তু পেশেন্ট আসতে পারে। আবার অনেক সময় নারীরা নিজেরাই কিন্তু সেলফ এক্সামিনেশনের ব্যাপারটা অনেকেই অ্যাওয়্যার হয়ে গিয়েছেন। তারা যখন এগুলি করতে শুরু করেন তখন কিন্তু খুব আগের থেকে কিছুটা হলেও তারা সচেতন হয়েছে এবং এই সচেতনতার পার্ট হিসেবে আর কি কি তারা করতে পারেন, বিশেষ করে স্ক্রিনিং এর বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে নারীরা আর কতভাবে সচেতন হতে পারে, সেই সাথে স্ক্রিনিংয়ের বিষয়টি, স্ক্রিনিংটা আসলে কিভাবে তারা করতে পারেন। আচ্ছা, স্ক্রিনিং যেটাকে বলছেন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, এই বিষয়টি কিন্তু উন্নত দেশে একেবারে নির্ধারিত প্রোটোকলের মাধ্যমেই হয়। বাংলাদেশে এখনও স্ক্রিনিং একটু হেফাজত অবস্থায় আছে। আশা করা যায় এটা খুব সহসাই এটা গুছিয়ে নেওয়া যাবে। স্ক্রিনিং শুরু হয় 35 বছরের পর থেকে, যখন থেকে আমরা আশা করি যে নারীরা কোনো একটা স্ক্রিনিং সেন্টারে যে একজন ক্লিনিশিয়ানকে দিয়ে একটু পরীক্ষা করাবেন এবং মিনিমাম একটা ম্যামোগ্রাফি, যেটা স্ক্রিনিং টুল হিসাবে ব্যবহার করা হয়, একটা ম্যামোগ্রাফি করাবেন এবং এটা হচ্ছে প্রতি বছর বছর চলতে থাকবে। তার আগের যে স্ক্রিনিংটা সেটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, সেটা নারীরা নিজেরাই বাসায় করতে পারেন এবং সেটা প্রতি মাসে একবার করে মাসিক হয়ে যাওয়ার পরে যখন ব্রেস্টটা একেবারে পুরোপুরিভাবে আনকনজেস্টেড থাকে তখন উনি নিজেই কিন্তু এই পরিবর্তনটা দেখতে পারেন এবং কোনো একটা পরিবর্তন আসলেই তিনি সাথে সাথে একজন চিকিৎসকের কাছে যাবেন। কোনো স্পেশালিস্টের কাছে প্রথমে যেতে হবে না, একজন চিকিৎসকের কাছে যাবেন, উনি কিন্তু গাইড করতে পারবেন যে তাকে কার কাছে যেতে হবে, ফার্দার ইনভেস্টিগেশন লাগবে কিনা। আর যারা জাতীয় স্ক্রিনিংয়ের আওতায় চলে আসতে পারবেন এবং আমরা যখন এটা শুরু হয়ে যাবে তখন আশা করি আমাদের দেশের মোটামুটি অ্যাটলিস্ট 60 থেকে 70% নারী এই স্ক্রিনিংয়ের আওতায় আসতে পারবেন।
যেমনটা আপনি বলছিলেন যে নারীদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি যে এই জায়গাটি কিন্তু নারীরা একটু কম সচেতন নিজেদের প্রতি, এবং কিছু কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 12 থেকে 15,000 নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং অধিকাংশই তারা কিন্তু আসছে স্টেজ 3 অথবা 4-এ। তো এই ক্ষেত্রে আপনার কাছে আসলে নারীদের প্রতি আপনার মেসেজটুকু কি হতে পারে, যে কতটুকু সচেতন তাদের হওয়া উচিত এই ব্রেস্ট ক্যান্সার যেটা রয়েছে সেটাকে প্রিভেন্ট করার জন্য? নারীদের তো সচেতন হতে হবে, নারীদের সাথে তার পরিবারের যে অন্যান্য সদস্যরা, তাদের সাথে তার যেই সংযোগ, তার যেই যোগাযোগ এবং তার যেই নিজের স্বাস্থ্যের ব্যাপারে তাদের যে সচেতনতা, এটুকুকে বাড়াতে হবে। কারণ নারী তো অনেক সময়ই তার নিজের মানে বেসিক প্রয়োজনটার কথাই বলতে অনেক সময় পারেন না আর কি। সেই ক্ষেত্রে তার যেই শারীরিক একটা সমস্যা হচ্ছে, এটা বলতে পারার মতো স্বাধীনতা নারীকে প্রথমে তার পরিবারে দিতে হবে। তারপরে নারী চাইবে যে নারী একজন চিকিৎসকের কাছে যাবেন, একজন স্ক্রিনিংয়ের আওতায় আসবেন। এবং এক্ষেত্রে আসলে গণমাধ্যমগুলির ভূমিকা অনেক বেশি নিতে হবে, কারণ এখন তো সবার হাতেই একটা করে মোবাইল ফোন আছে, সহজেই কিন্তু মানুষ এই মাধ্যমগুলির আওতায় চলে আসলে কিন্তু অনেক মানুষজনই খুব সহজেই সচেতন হতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। এখন তো অনেক বেশি উন্নত আমাদের যোগাযোগ ব্যবস্থা, না অনেক বেশি উন্নত আমাদের ইনফরমেশন টেকনোলজি। তো এগুলির সাহায্য নিলে আমাদের এই 12 থেকে 15,000 নারী যারা প্রতি বছর এফেক্টেড হবেনই হয়তো, কিন্তু তারা অনেক তাড়াতাড়ি ডায়াগনোসিস এবং চিকিৎসার আওতায় আসতে পারবে। জি ম্যাম, এখন আপনার কাছে একটু জানবো যে যে সমস্ত নারীদের দেখা গেল যে ফাইনালি তাদের হয়তো ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করা হলো, তিনি ট্রিটমেন্ট করলেন, এবং একটা সময় কিন্তু হয় যে সার্জারি করার দরকার হয়, ব্রেস্ট হয়তো ফেলে দেওয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিকনস্ট্রাকশনের সাহায্য নিয়ে থাকেন। সেই প্রসেসটা বা সেই প্রোটোকলটা আসলে কীভাবে আপনারা ফলো করেন? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে, নির্ণীত হয়ে গেছে, এখন তো আমাদেরকে প্ল্যানিংয়ে আসতে হবে যে কিভাবে আমরা তার চিকিৎসা করব। সেই ব্যাপারটাও সেই হোলিস্টিক অ্যাপ্রোচ। এবং এখনকার চিকিৎসা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম কেয়ার। আমাদের একটা বোর্ড করতে হয়, যেখানে আমরা প্লাস্টিক সার্জন, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, অনেকগুলো কনসালটেন্ট মিলে কিন্তু বোর্ডটা তৈরি হয়, এবং ওই রোগীর সমস্ত ফাইন্ডিংস এবং ইনভেস্টিগেশন রিপোর্ট সহ বসা হয়। বসে তার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে চিকিৎসাটা, সেটাকেই নির্ধারণ করা হয় অ্যাকর্ডিং টু NCCN গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। এই অনুযায়ী ব্রেস্ট ক্যান্সার ইনঅপারেবল সেই পর্যায় পর্যন্ত কিন্তু রোগীরা এখন অনেক কমই আসেন, অপারেবল স্টেজে আসেন। কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হয় তার যে 3টা মডালিটি আছে, অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি, তার জন্য কোনটা প্রয়োজন হবে এবং কোনটা আগে হবে কোনটা পরে হবে, পুরো সিদ্ধান্ত কিন্তু বোর্ড থেকে চলে আসে। আমরা অ্যাজ প্লাস্টিক সার্জন বা সার্জিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য অপারেশন একটা অবশ্যই লাগবে। আমরা যদি কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজ করে ছোট করে একদম অদৃশ্য হয়ে যায়, তারপরেও কিন্তু ওই জায়গাটা ফেলতে হয়। ম্যাম, যখন আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হবার পরে তখন তার সার্জারি করাটা গুরুত্বপূর্ণ, এবং আপনি বলছিলেন যে একটা টিমের সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আপনারা অপারেশনের সিদ্ধান্তে চলে আসেন, সেই জায়গাটায় আর কি বিষয় আসতে পারে, সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ব্রেস্ট ক্যান্সারের যে পেশেন্টরা রয়েছেন, যখন তার ক্যান্সারটা ডায়াগনোসিস হলো, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের প্রোটোকল আপনারা ফলো করে থাকেন, এবং সার্জারির বিষয়টাও কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন সেটি কিভাবে করবেন, সেই প্রসিডিউরটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তার কি অপারেশনের আগে কোনো কিমোথেরাপির প্রয়োজন আছে কি নেই। সেই জিনিসটা যখন নির্ধারিত হয়ে যায়, এটা কি ম্যাম স্টেজিং এর উপরে ডিপেন্ড করে যে স্টেজ 1 অথবা 2-তে আছে বা 3-তে আছে? অনেক কিছুর উপরেই নির্ভর করে, 4-5টা ফ্যাক্টর আছে যেগুলির উপরে নির্ভর করে একজন অঙ্কোলজিস্ট সিদ্ধান্ত দিয়ে দেন যে যদি অপারেশনের আগে কেমোথেরাপি দেয়া হয় তাহলে তার আলটিমেট সার্ভাইভালটা প্রলংড হবে। এটাই হচ্ছে সার্ভাইভাল বেনিফিট।
এই জিনিসটার দিকে খেয়াল রেখেই ওই ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে সিদ্ধান্তটা নেওয়া হয়। অনেক পেশেন্টরা কিন্তু আসলে জানতে চায় যে আমার হয়তো ব্রেস্ট ক্যান্সার ছিল, তারপরে তিনি সুস্থ হয়ে গেছেন এবং সার্জারির মাধ্যমে হয়তো তার ব্রেস্ট ফেলে দেওয়া হয়েছে, সেই রিকনস্ট্রাক্টটা আপনারা কীভাবে করে থাকে, সেই প্রশ্নটা অনেকে করে থাকে। আপনি বলছিলেন যে তার বডিরই কোনো একটা পার্ট থেকে, এই প্রসিডিউরটা একটু জানতে চাই কীভাবে করে থাকে। সেটা দুভাবেই করা যায়। বডির পার্ট থেকে যখন আমরা করি তখন আমরা এটাকে বলি অটোলোগাস ব্রেস্ট রিকনস্ট্রাকশন, আর যখন আমরা একটা ইমপ্ল্যান্ট ব্যবহার করি তখন সেটাকে আমরা বলতে পারি যে সেটা দ্যাট ইজ নট অটোলোগাস। হ্যাঁ, ইমপ্ল্যান্ট ব্যবহার করা যায় যখন আমরা নিজের ব্রেস্ট টিস্যু ব্যবহার করি, তখন আমরা অনেকগুলো ফ্ল্যাপে সাহায্য নিতে পারি। যেমন আমরা কমনলি বলি ল্যাটিসিমাস ডরসি মায়োকিউটিনিয়াস ফ্ল্যাপ, যেটা পিছনের থেকে মাংস নিয়ে এসে করা হয়। অথবা আমরা করতে পারি ডিআইইপি ফ্ল্যাপ, যেটা আমরা তলপেটে যাদের একটু ফ্যাট বেশি জমা হয়েছে সেখানকার অংশটুকুকে উনি স্যাক্রিফাইস করতে রাজি, তখন আমরা ফ্রি টিস্যু ট্রান্সফারের মাধ্যমে ডিআইপি ফ্ল্যাপ এনেও আমরা ব্রেস্টের এই জায়গাটাকে প্রতিস্থাপন করতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে ইউনাইটেড কেয়ারএসে আপনারা 3 জন যে সার্ভিসটুকু দিচ্ছেন, আপনি ডক্টর রায়হান আউয়াল, আপনাদের কালাম স্যার এবং ডক্টর সাজ্জাদ স্যার, আপনারা 3 জন মিলে যে সার্ভিসটুকু দিচ্ছেন সেটাকে কি আমরা আসলে বিশ্বমানের সেবার সাথে আমরা তুলনা করতে পারি? অবশ্যই। আমরা যখন কোনো ডিজিজ বা কোনো ডিফেক্ট বা ডিফর্মিটি রিকনস্ট্রাকশনের জন্য সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা যেভাবে থিওরিটিক্যালি পড়ে এসেছি, আমরা যেভাবে এভিডেন্স বেসড প্র্যাকটিসের সাথে পরিচিত, আমরা কিন্তু সিদ্ধান্ত সেভাবেই নেই। এবং এই সিদ্ধান্তের পরে যেই প্রসেসগুলি চলতে থাকে প্রত্যেকটাই ইন্টারন্যাশনালি রেকগনাইজ সিস্টেমেই হয়। হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা আপনি উঠিয়ে নিয়ে আসেন, সেটা হচ্ছে পেশেন্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি। পেশেন্টকে সেফ রেখে আমাকে ট্রিটমেন্টটা অফার করতে হবে এবং আমি অফার করব যেই পর্যন্ত সম্ভব সমস্ত ধরনের সেফটি মেইনটেইন করে। যেটা আমরা বলছিলাম যে একটা বাস্তবসম্মত প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো কিনা। অবশ্যই সবসময়ই কিন্তু এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক হতে হবে। হ্যাঁ, এবং সেই এক্সপেকটেশনটা আমরা কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে পেশেন্টের সাথে, আমরা যে কোনো একটা অসুখের বেলায় স্পেসিফিক্যালি আপনি যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছিলেন, পেশেন্ট নিজে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে। সে কী চিকিৎসা নিতে চায় এটা কিন্তু তার পার্টিসিপেশন লাগবে এবং তার মতামত লাগবে। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সে চায় তার ব্রেস্টটা রাখতে, আমরা তার সেটা রেখে দিব যদি গ্রস কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আর সে যদি বলে যে না আমার বয়স 65, আমার এই ব্রেস্টে কোনো দরকার নেই, এটা ফেলে দিতে চাই, আমরা সেটাকেই সাদরে গ্রহণ করব। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক নতুন করে জানলাম যে ইউনাইটেড কেয়ারএসের অ্যাস্থেটিক এবং প্লাস্টিক সার্জারি সেন্টার কী ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আপনি একজন প্লাস্টিক সার্জন হিসেবে বিশেষ করে ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে যে রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো আপনারা করে থাকেন সেটা কতটা বিশ্বমানের, এবং সেই সাথে আপনি খুব চমৎকার করে পেশেন্ট সেফটির বিষয়টি নিয়ে আসলেন, যে পেশেন্টের সেফটি সেই সাথে পেশেন্টের যে প্রত্যাশা সেই জায়গাগুলোকে আপনারা পূরণ করার চেষ্টা করেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো খুবই যুগোপযোগী ছিল এবং আমি খুবই আনন্দিত হয়েছি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স ডিজিটাল ক্লিনিক টিভিতে। তো এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।